হ্যালো স্টুডেন্ট, আজকে ফিরে এসেছি ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব গ্রাভিটেশন লেসনের কয়েকটা টপিক। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বাইন্ডিং এনার্জি এবং এসকেপ ভেলোসিটি। অর্থাৎ আজকে আমাদের মূলত আলোচনার টপিক হচ্ছে মুক্তিবেগ। আজকে আমরা মুক্তিবেগ সম্পর্কে জানবো। মুক্তিবেগ সম্পর্কে জানার আগে আমাদের একটা ছোট্ট টপিক জানতে হবে, সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি জানাটা খুব গুরুত্বপূর্ণ। মুক্তিবেগের মূল জিনিসটাই কিন্তু বাইন্ডিং এনার্জির মধ্যে জড়িয়ে আছে। কিরকম বাইন্ডিং এনার্জিটা কি? ধরো কোনো একটা বস্তু বা বদ্ধ সিস্টেম বা বস্তু, যে একটা বস্তু অনেকগুলো বস্তু কণা দ্বারা গঠিত। এবার বাইন্ডিং এনার্জি বা শক্তিটা হচ্ছে এমন একটা শক্তি যে শক্তির জন্য ওই কণাগুলি বস্তুর মধ্যে আবদ্ধ থাকছে এবং একটা বদ্ধ সিস্টেম বদ্ধ অবস্থায় থাকতে পারছে, সেটাই হচ্ছে বাইন্ডিং এনার্জি। এক্সাম্পল হিসেবে ধরো বলতে পারি, ধরো একটা লাটিম ঘুরছে। লাটিমগুলো যখন ঘুরছে, লাটিমগুলো ঘোরার জন্য লাটিমের বাইরের অংশের যে কণাগুলো আছে ওর উপর অপকেন্দ্র বল প্রযুক্ত হচ্ছে। অপকেন্দ্র বল প্রযুক্ত হওয়ার কারণে কি হচ্ছে, কণাগুলো বাইরের দিকে ছিটকে যাওয়ার কথা, কিন্তু লাটিমটি ঘোরার দরুন কিন্তু বাইরের দিকে কণাগুলো ছিটকে যায় না। কেননা লাটিমের বাইরের দিকের কণাগুলি অভ্যন্তরস্থ কণা দ্বারা একটা আকর্ষণ বল দ্বারা কিন্তু আবদ্ধ থাকে, যে বলটাই কিন্তু বাইরের কণাগুলিকে ধরে রাখতে সাহায্য করে, অর্থাৎ বাইরের কণাগুলিকে বাইরের দিকে ছিটকে দেয় না। এবার আমরা বাইন্ডিং এনার্জিটার গাণিতিক রূপটা দেখি। ধরো এটা একটা বদ্ধ সিস্টেম। এই বদ্ধ সিস্টেমের মোট যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি, মোট যান্ত্রিক শক্তি কিন্তু সবসময় ঋণাত্মক হবে। মোট যান্ত্রিক শক্তি সর্বদা ঋণাত্মক হয়। ধরো এই বস্তুটার বাইরে একটা বস্তু স্থির অবস্থায় আছে। স্থির অবস্থায় থাকার কারণে তার মধ্যে কোনো গতিশক্তি নেই। সম্পূর্ণ শক্তিটা কি হবে, তোমার স্থির শক্তি হিসেবে কাজ করবে। তো কাইনেটিক এনার্জি হচ্ছে এখানে শূন্য। আর পোটেনশিয়াল এনার্জি আমরা আগের ক্লাসে মহাকর্ষীয় স্থিতিশক্তি সম্পর্কে আলোচনা করেছি। যারা মহাকর্ষীয় স্থিতিশক্তি ক্লাসটা দেখোনি, এক্ষুনি চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারো। পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে না, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস জি এম এম বাই আর। আরটা কি না, এই কেন্দ্র থেকে এর দূরত্ব হচ্ছে স্মল আর, এই ছোট্ট বস্তুটার ভর হচ্ছে স্মল এম, এই যে বড় বস্তুটা আছে ওর ভর হচ্ছে ক্যাপিটাল এম। এবার এটা তো তার পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি আলো। মোট শক্তি ই সমান কি না কে প্লাস পি, অর্থাৎ স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। তো স্থিতিশক্তি আর গতির যোগ করলে কি দাঁড়াচ্ছে, 0 প্লাস মাইনাস জি এম এম বাই আর। মোট শক্তি কি হচ্ছে মাইনাস জি এম এম বাই হচ্ছে আর। এবার এখানে দেখো, এখানে তো আমরা সব পেয়ে গেছি যে যান্ত্রিক শক্তি কিন্তু সব মোট যান্ত্রিক শক্তি হচ্ছে ঋণাত্মক। বাইন্ডিং এনার্জি সমান কি হচ্ছে মোট যান্ত্রিক শক্তি। অর্থাৎ বাইন্ডিং এনার্জিটা কি হয় না, মোট যান্ত্রিক শক্তি তো ঋণাত্মক হচ্ছে, ওই মোট যান্ত্রিক শক্তির মডিউলাস, মানে ধনাত্মক মানটাই হচ্ছে বাইন্ডিং এনার্জি। তো ই এর উপর যদি মোট চাপানো হয় তাহলে কি আসবে, মাইনাস জি এম এম বাই আর এর উপর মোট চাপানো মানে কিছু ধনাত্মক মানটা আসবে, অর্থাৎ জি এম এম বাই আর। অর্থাৎ বাইন্ডিং এনার্জি ওই যে এম ভরের বস্তুর উপর স্মল এম ভরের বস্তুটি যে আছে তার জন্য সৃষ্ট বাইন্ডিং এনার্জিটাই হচ্ছে জি এম এম বাই আর। এবার এই বস্তুটাকে ঘোরানো হচ্ছে, এই বড় বস্তুটাকে ধরো এই অক্ষের সাপেক্ষে ঘোরানো হচ্ছে। ঘোরানোর ফলে যতক্ষণ না বস্তুটির ঘূর্ণনের দরুন এই বস্তুতে এই বলের থেকে, এই বাইন্ডিং এনার্জি থেকে বেশি শক্তি প্রযুক্ত হচ্ছে, ততক্ষণ কিন্তু এই স্মল এম্বরের বস্তুটি ওই বড় বস্তুর উপর আবদ্ধ থাকবে। এবং এর থেকে ঠিক বেশি পরিমাণ বল প্রযুক্ত হলেই কিন্তু ওই স্মল এম্বরের বস্তুটি কিন্তু ছিটকে চলে যাবে। ঠিক এই একইভাবে কিন্তু পৃথিবী তো ঘুরছে,
এই বাইন্ডিং এনার্জি, পৃথিবীরও একটা বাইন্ডিং এনার্জি আছে, যার দরুন পৃথিবীর উপরিস্থিত সমস্ত বস্তু পৃথিবীর পৃষ্ঠে কিন্তু আবদ্ধ থাকছে। যদি কোনো বস্তুর উপর এই বাইন্ডিং এনার্জি থেকে বেশি, সামান্য বেশি শক্তি প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু বস্তুটি পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ বলের বাইরে চলে যেতে পারে। কোনো বস্তুকে পৃথিবীর পৃষ্ঠে থাকতে হলে কত পরিমাণ বাইন্ডিং এনার্জি প্রযুক্ত হচ্ছে সেটা আমরা কিন্তু এবার জেনে নিয়েছি। এবার আমাদের জানার বিষয় হচ্ছে মুক্তিবেগ, এসকেপ ভেলোসিটিটা কি। দেখো, আমরা কোনো বস্তুকে, কোনো বলকে বা কোনো বস্তুকে যদি উপরের দিকে ছুড়ি, তার ঠিক কিন্তু কিছুটা উচ্চতায় এসে কিন্তু আবার সেই আমার হাতে ফিরে আসছে। যদি আমি বস্তুটিকে বল খুব জোরে ছুটতে থাকি, তাহলে কি হবে, প্রযুক্ত বলের মান বাড়ালে ধীরে ধীরে সে তার বেশি উচ্চতা উঠতে থাকবে। কিন্তু উচ্চতা যত বাড়ুক না কেন, সে কিন্তু সবশেষে ঘুরে এসে আবার আমার হাত মাটিতে পৃথিবী পৃষ্ঠে পড়ছে। তো এতে কি বলা যাচ্ছে যে পৃথিবীর আকর্ষণ বা পৃথিবীর বাইন্ডিং এনার্জি থেকে বেশি বল কিন্তু আমরা যে বলটা প্রয়োগ করছি সেটা কিন্তু বাইন্ডিং এনার্জি থেকে বেশি হচ্ছে না। বাইন্ডিং এনার্জি থেকে যখনই বেশি বল প্রয়োগ করব, তখনই কিন্তু পৃথিবীর আকর্ষণ বল ছাড়িয়ে বস্তুটি মহাশূন্যে চলে যাবে। যে যে ন্যূনতম বেগে ছুঁড়লে বস্তুটি পৃথিবীর আকর্ষণ বল, পৃথিবীর বাইন্ডিং এনার্জি ছাড়িয়ে মহাকাশে বিলীন হয়ে যাবে, সেই বলটাকেই বলা হচ্ছে পৃথিবীর, সেই বেগটাকে, বলটাকে নয়, গতিবেগটাকেই বলা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ। আরেকবার বলছি, না আমি যদি একটা বস্তুকে ছুঁড়ি, উপরের দিকে ছুঁড়ি, সে কিছুটা উপরে এসে আবার আমার হাতে ফিরে আসবে। এভাবে যত বল বাড়াবো, প্রযুক্ত বলের মান যত বাড়াবো, বস্তুটা কি হবে, ধীরে ধীরে উচ্চতা বাড়তে থাকবে। কিন্তু উচ্চতা যতই বাড়ুক না কেন, পৃথিবী কি পৃষ্ঠে কিন্তু বস্তুটি অবশ্যই পড়বে অবশেষে। আমাদের প্রযুক্ত বল এতটাই বেশি নয় যে পৃথিবীর বাইন্ডিং এনার্জি ছাড়িয়ে, পৃথিবীর আকর্ষণ বল ছাড়িয়ে বস্তুটি মহাশূন্যে চলে যাবে। এই কারণে যে ন্যূনতম গতিবেগে বস্তুটিকে ছুঁড়লে পৃথিবীর কিংবা অন্যান্য গ্রহের আকর্ষণ বল ছাড়িয়ে মহাশূন্যে বস্তুটি চলে যেতে পারে, সেই ন্যূনতম বেগকেই বলা হচ্ছে মুক্তিবেগ। এবার বিভিন্ন গ্রহের ক্ষেত্রে কিন্তু মুক্তিবেগের মান বিভিন্ন হয়। তো মুক্তিবেগ এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা জানি। তো মুক্তিবেগের রাশিমালা এবার কিভাবে গণনা করব। প্রথম আমরা মুক্তিবেগের গণনাটা বাইন্ডিং এনার্জির ধারণা থেকে করব। কি বলছি না, বাইন্ডিং এনার্জির ধারণা থেকে মুক্তিবেগের গণনা। পৃথিবীর ভর হচ্ছে m, ভর m, আর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল R। এই পৃথিবীর ভর ক্যাপিটাল M এবং ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল R। এই ক্যাপিটাল R ব্যাসার্ধের পৃথিবী পৃষ্ঠে স্মল m ভরের একটি বস্তু রাখলে, স্মল m ভরের বস্তু রাখলে তার উপর প্রযুক্ত বাইন্ডিং এনার্জির মানটা কত হচ্ছে না, তার উপর প্রযুক্ত বাইন্ডিং এনার্জি E সমান আসছে Gmm/r। আমি প্রথমেই বাইন্ডিং এনার্জির সংজ্ঞার পরেই বলে দিয়েছি যে বাইন্ডিং এনার্জির থেকে বেশি পরিমাণ বল বা বেশি পরিমাণ গতিশক্তি প্রয়োগ করলে তবেই কিন্তু বস্তুটি পৃথিবীর আকর্ষণ বল ছাড়িয়ে মহাশূন্যে চলে যাবে। সাপোজ আমি যে বেগে ছুটছি সেটাই তো তোমার মুক্তিবেগ। মুক্তিবেগ হচ্ছে v, অর্থাৎ মুক্তিবেগ v মানে কি, ve বেগে ছুঁড়লে বস্তুটির মধ্যে যে গতিশক্তি সৃষ্টি হবে, সেই গতিশক্তিটা হবে কি এই বাইন্ডিং এনার্জির সমান হতে পারে, কিংবা বেশি হলে তো কোনো সমস্যা নেই। তো সমান হলেও কিন্তু সেটা পৃথিবীর আকর্ষণ বলের বাইরে চলে যাবে। তো এই ve বেগে ছুঁড়লে কত গতিশক্তি সৃষ্টি হবে, সৃষ্ট গতিশক্তি হচ্ছে হাফ mv²। এবার আমি কি বলছি, এই গতিশক্তিটা যদি বাইন্ডিং এনার্জি এর সমান হয়ে যায়, অতএব হাফ mv² = gmm/r।
এই গতি শক্তিটা কি হচ্ছে বাইন্ডিং এনার্জি সমান কিংবা বেশি হলে তবেই কিন্তু বস্তুটি পৃথিবীর আকর্ষণ বল ছাড়িয়ে মহাকাশে বিলীন হয়ে যাবে বা মহাকাশে চলে যাবে। তো এখানে ভি ক্যালকুলেশন করে এখান থেকে এম এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 2টা ভাগ ছিল ওইদিকে গেলে কি হবে 2টা ভাগ ওইদিকে গেলে গুণ হয়ে যাবে 2gm/r, স্কয়ার ওইদিকে গেলে কি হবে স্কয়ার ওইদিকে গেলে রুট ওভার 2gm/r ছিল। আমি কি করলাম সুবিধার্থে উপরে একটা আর গুণ করলাম, নিচে একটা আর গুণ করলে আর আর গুণ হয়ে গিয়ে আর স্কয়ার হয়ে গেল। এবার বা ভিই সমান রুট ওভার অফ 2gr, অর্থাৎ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের রাশিমালা জি সমান কি স্মল জি সমান ক্যাপিটাল জি এম বাই আর স্কয়ার ছিল অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। তো এই জি এম বাই আর স্কয়ারের জায়গায় আমি স্মল জি বসিয়ে দিলাম। এটাই হচ্ছে না পৃথিবীর মুক্তি বেগের রাশিমালা। এই মুক্তি বেগের রাশিমালাতে একটা জিনিস দেখো, কিন্তু এখানে বস্তুর ভর কিন্তু নেই। বস্তুর ভর যে স্মল এম, এই স্মল এম কিন্তু এই জায়গায় নেই। অর্থাৎ আমি ভারী বস্তু কিংবা হালকা বস্তু যেটাই ছুড়ি না কেন দুটোর ক্ষেত্রে উভয়েরই ক্ষেত্রে কিন্তু মুক্তিবেগের মান একই হবে। ভারী বস্তুর ক্ষেত্রে মুক্তিবেগ বেশি হবে কিংবা ছোট বস্তুর ক্ষেত্রে মুক্তিবেগ কম হবে, এরকম কিন্তু নয়। ভারী এবং হালকা উভয় বস্তুর ক্ষেত্রে কিন্তু মুক্তিবেগ একই থাকবে, সেম হবে। তো এবার আমরা বাইন্ডিং এনার্জি ধারণা থেকে মুক্তিবেগ মান তো নির্ণয় করলাম, এবার কার্যের ধারণা থেকে মুক্তিবেগ নির্ণয় করার চেষ্টা করি। তো কার্যের ধারণা থেকে মুক্তিবেগ নির্ণয় কিভাবে করব? কার্যের ধারণা থেকে মুক্তিবেগের মান নির্ণয় করব সমীকরণ। তো দেখো এই পৃথিবীর হচ্ছে ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ভর হচ্ছে ক্যাপিটাল এম। এই পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে স্মল এম ভরের একটি বস্তু আছে। কি বলছি না, এটা কিন্তু কার্যের ধারণা থেকে নির্ণয় করছি। কার্যের ধারণা থেকে মুক্তিবেগ নির্ণয়। মুক্তিবেগ নির্ণয়। তো পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে স্মল এম ভরের একটি বস্তু রাখা আছে। তো এই সামান্য ডিস্টেন্সের বস্তুটি থাকার কারণে বস্তুটির মধ্যে কি হবে একটা মহাকর্ষ বল কাজ করবে, যেটা আমরা পূর্বে জেনেছি। তো এই পৃথিবীর এলাকা তার উপর প্রযুক্ত মহাকর্ষ বল F সমান কি হবে জি ক্যাপিটাল এম স্মল এম বাই এক্স স্কয়ার। এই বস্তুটিকে এই পি বিন্দু থেকে dx সামান্য dx দূরত্ব সরাতে, এই সামান্য dx দূরত্ব সরাচ্ছি পি ড্যাশ বিন্দুতে নিয়ে যাচ্ছি। এই দূরত্ব সরাতে কি হচ্ছে আমাকে কিছু পরিমাণ কার্য করতে হবে। তো এই কার্যটা আমি ধরলাম dw সমান কি হবে না প্রযুক্ত বল ইনটু সরণ gmm/x² ইনটু dx, অর্থাৎ dx দূরত্ব সরাতে তার উপর যে পরিমাণ কার্য করতে হবে সেটা হচ্ছে gmm/x² ইনটু dx। ক্লিয়ার? এবার আমি এই ছোট্ট dx পরিমাণ কার্য মানে dx দূরত্ব সরাতে আমাকে dw পরিমাণ কার্য করতে হচ্ছে। এবার কোন বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে মহাশূন্যে নিয়ে যেতে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ কি পৃথিবীর ব্যাসার্ধ, তার এই r ডিসটেন্স থেকে কোথায় নিয়ে যেতে হবে মহাশূন্যে, অর্থাৎ অসীম ডিসটেন্সে নিয়ে যেতে হবে। তখন আমাকে কি হবে কার্যের পরিমাণ বাড়বে। তো পৃথিবী পৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যেতে কার্য, অসীমে নিয়ে যেতে কার্য। তো কার্য তো এটাতে বৃহৎ মানের কার্য হবে, অনেক ডিসটেন্স নিয়ে যাচ্ছে, বৃহৎ মানের কার্য হবে। w সমান কি হবে ইন্টিগ্রেশন অফ dw সমান কি r ড্যাশ টু ইনফিনিটি, মানে r দূরত্ব থেকে অসীম দূরত্ব নিয়ে r ড্যাশ টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। তো dw এর মানটা এখানে বসে দাও, ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি টু r gmm/x² dx, gmm/x² dx ইনফিনিটি মানে r ডি সরি ভুল হয়ে গেল, এখানে উল্টে গেল কেন, r ডিসটেন্স থেকে আমি ইনফিনিটি ডিসটেন্সে নিয়ে যাচ্ছি।
এবার আমাকে এখানে ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে ইন্টিগ্রেশনটা কিভাবে করছি দেখো, আমরা যদি বাইরে ইন্টিগ্রেশনটা করে নিই, এক্স টু দি আমার এখানে আছে কি dx বাই এক্স স্কয়ার। এই dx বাই এক্স স্কয়ারটাকে যদি লেখা হয় কিরকম লেখা হবে, x টু দি পাওয়ার -2 dx। এইটার ইন্টিগ্রেশন মানে কি, পাওয়ারে 1 যোগ বাই হয়ে যাবে, সেই পাওয়ারটা যেটা বাই হয়ে যাবে, মানে x টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 হলে কি হবে, x টু দি পাওয়ার -1 বাই -1 মানে -1 বাই x হয়ে যাবে এটা। তো এইখানে আমি জি এম জি ক্যাপিটাল এম স্মল এম, এটা তো ধ্রুবক, এটা কি চলে এসেছে, বাইরে চলে এসেছে। এবার dx বাই x স্কয়ার ইন্টিগ্রেশনটা এখানে করে নিয়েছি আমি, তো পেয়েছি কত -1 বাই x। তো এখানে বসিয়ে দিই -1 বাই x, লিমিটটা কি আছে r টু ইনফিনিটিভ লিমিটটা বসিয়ে দিলাম। এই লিমিট বসানোর তো লিমিটটা এবার এর মানে ইনপুট করো, মাইনাসের সামনে নিয়ে আসো, gmm 1 বাই ইনফিনিটিভ মাইনাস 1 বাই আর এই 1 বাই ইনফিনিটিভ এই মান, এই পুরো মানটাই তো শূন্য হয়ে গেল। তাই শূন্য মাইনাস 1 বাই আর সমান কি হবে, মানে শূন্য মাইনাস 1 বাই আর শুধু মাইনাস 1 বাই আর হবে। এবার এর মাইনাস আর এর মাইনাস কি মাইনাস প্লাস হয়ে গিয়ে gmm বাই আর। তো এই পৃথিবী পৃষ্ঠ থেকে বস্তুটিকে অসীমে পাঠাতে আমাকে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেই কার্যটা হচ্ছে gmm বাই আর। এবার এই পরিমাণ কার্য কে করবে না, বস্তুটির উপর প্রযুক্ত গতিশক্তি, প্রযুক্ত শক্তি যেটা গতিশক্তির রূপে প্রযুক্ত হতে হবে। তো সাপোজ আমি ধরে নিলাম ভিইটা হচ্ছে, ভিই হলো মুক্তিবেগ, যে এই বেগে ছুঁড়লেই কিন্তু বস্তুটি মহাশূন্যে চলে যাবে, অর্থাৎ ভিই বেগ সৃষ্টি করলেই বস্তুটির মধ্যে যে গতিশক্তি সৃষ্টি হবে সেটা কিন্তু এই কার্যেরই সমান হয়ে যাবে। ঠিক আছে, তো কার্যের সমান হয়ে গেলে তাহলে এই বস্তু মানে মুক্তিবেগ হলে এই ভিই পরিমাণ বেগ প্রযুক্ত হলে তার মধ্যে সৃষ্ট গতিশক্তি কি হবে, গতিশক্তি হবে হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই হচ্ছে আর। এম এম কাটা ভি স্কয়ার সমান কি হবে 2gm বাই হচ্ছে আর। ভি সমান স্কয়ার ইকুয়াল রুট ওভার 2gm বাই আর ছিল। সেই একই ক্যালকুলেশন আগে যখন বাইন্ডিং এনার্জি ক্যালকুলেশনটা এখানে নিয়ে এসেছিলাম, উপরে একটা আর গুণ করলাম, এখানে একটা আর স্কয়ার গুণ করলাম, এতে কি দাঁড়ালো gm বাই আর স্কয়ার। এই মানটা কি দাঁড়ালো স্মল জি, অর্থাৎ তোমার অভিকর্ষ ত্বরণ দাঁড়িয়ে গেল, তো রুট ওভার অফ 2g আর এটাই হয়ে গেল, v সমান কি হয়ে গেল রুট ওভার অফ 2g আর। আগেরটাও সেই একই রাশি পেয়েছিলাম, v সমান 2 রুট ওভার 2g আর, যেখানে আমাদের কি ছিল না এই তোমার মুক্তিবেগটা কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করছিল না, বস্তুর ভরের উপর কিন্তু মুক্তিবেগ কখনোই নির্ভর করবে না। এবার আমরা মুক্তিবেগ সম্পর্কিত কিছু তথ্য আমরা জানবো। মুক্তিবেগ সম্পর্কিত কিছু তথ্যগুলো কি কি দেখো, আমি একদম পৃথিবী পৃষ্ঠ থেকে বস্তুটিকে ছুঁড়লে যে মুক্তিবেগের সমীকরণ যে পেয়েছিলাম রুট ওভার 2g আর, তো এইখানে যদি মানগুলো স্মল জি এবং ক্যাপিটাল জি এর মান আমরা বসাই, সেক্ষেত্রে মুক্তিবেগের মান দাঁড়ায় 11.2 কিমি পার সেকেন্ড। ঠিক আছে, তো একদম পৃথিবী পৃষ্ঠ থেকে যদি বস্তুকে ছোড়া হয় না, তাহলে কিন্তু এই মানটা এই বেগে ছুটতে হলে তো ছুড়লে তবেই কিন্তু বস্তুটা বাইরে চলে যেতে পারবে। কিন্তু বস্তু যদি পৃথিবী পৃষ্ঠ থেকে সামান্য উচ্চতায় নিয়ে গিয়ে ছুড়ি, হিমালয়ের চূড়ায় উঠে গিয়ে আমি বস্তুকে পৃথিবীর বাইরে ছুটতে চাইছি, সেক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণ মুক্তিবেগের পরিমাণ সেখানে সামান্য কম হবে। আবার আমি বস্তুটিকে কোন ডাইরেকশনে ছুটছি, যে আমি এই দিকে ছুটছি, এক নম্বর এই দিকে ছুটছি নাকি এই দিকে ছুটছি, এই কোন ডাইরেকশনে ছুটছি তার উপর কিন্তু মুক্তিবেগ কোনোভাবে প্রভাবিত হয় না। সব ক্ষেত্রে কিন্তু মুক্তিবেগের মান একই থাকবে। আমি উপরে এইভাবে ছুটলেও তাই থাকবে, এই 2 নম্বর পজিশনে ছুটলেও কিন্তু মুক্তিবেগ তাই থাকবে, 3 নম্বর পজিশনে ছুটলেও কিন্তু মুক্তিবেগ তাই থাকবে। এবার আমি যদি আমার প্রযুক্ত বেগটা, আমি যে বলটা প্রয়োগ করেছি তার দরুন বস্তুতে যে গতিশক্তি সৃষ্টি হয়েছে সেটা যদি মুক্তিবেগের থেকে কম হয়, তাহলে বস্তুটির মোট শক্তি কিন্তু
ঋণাত্মক হবে, বস্তুটির মোট শক্তি ঋণাত্মক হয়ে যাবে। তখন কি হবে, বস্তুটি আর মহাশূন্যে বিলীন হয়ে যেতে পারবে না, কিছুটা উচ্চতায় গিয়ে সে আবার কিন্তু পৃথিবী পৃষ্ঠে ফিরে চলে আসবে। অর্থাৎ মোট শক্তি ই কিন্তু ঋণাত্মক হয়ে যাবে। আবার আবার যদি বস্তুর উপর প্রযুক্ত বল মুক্তি বেগের থেকে অনেক বেশি হয়, তখন কিন্তু ই হয়ে যাবে পজিটিভ মানের। অর্থাৎ বস্তুটি মহাশূন্যে চলে গেলেও তার মধ্যে সামান্য গতিশক্তি বজায় থাকবে এবং গতি বেগও থাকবে, কিন্তু বস্তুটির মোট স্থিতিশক্তি শূন্য হয়ে যাবে। মোট স্থিতিশক্তি যখন শূন্য হবে, গতিশক্তি ওর মধ্যে বর্তমান থাকবে। ঠিক আছে, এবার এই মুক্তিবেগের জন্য আমাদের পৃথিবীতে কি কি জিনিস আমরা দেখতে পাচ্ছি। দেখো, পৃথিবী যখন পূর্বের অবস্থায় পৃথিবী অনেক উত্তপ্ত ছিল। উত্তপ্ত থাকার কারণে আমাদের বায়ুমণ্ডলের যে সমস্ত গ্যাস ছিল, যে সমস্ত হালকা গ্যাস ছিল, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, ওর গতিবেগ অনেক বেশি ছিল। ওর যে আরএমএস বেগটা সেটা কিন্তু অনেক বেশি ছিল। এই আরএমএস বেগের মানটা মানে পূর্বের অবস্থায় প্রায় মুক্তিবেগের কাছাকাছি কিংবা মুক্তিবেগের থেকে বেশি ছিল। তখন সেই কারণে কি হচ্ছে, কিছু পরিমাণ হাইড্রোজেন ও হিলিয়াম হালকা গ্যাসের অণুগুলো পৃথিবীর আকর্ষণ বল ছাড়িয়ে কিন্তু মহাশূন্যে বিলীন হয়ে গেছে। পৃথিবীর আকর্ষণ বল ছাড়িয়ে মহাশূন্যে বিলীন হয়ে গেছে। এই কারণে কিন্তু পৃথিবীতে হাইড্রোজেন, হিলিয়ামের মতো হালকা গ্যাসগুলি দুষ্প্রাপ্য, অর্থাৎ খুব কম পরিমাণে আছে। ঠিক একই কারণে কিন্তু এই মুক্তিবেগটার কারণে কিন্তু চাঁদে কিন্তু বায়ুমণ্ডল নেই। চাঁদের ব্যাসার্ধ এবং ভর, চাঁদের ভর কিন্তু পৃথিবীর ভরের তুলনায় অনেক কম। সেই কারণে চাঁদের মুক্তিবেগের মান অনেক কম হয়। সেই কারণে কি হয়, যখন সৃষ্টির খুব কাছাকাছি অঞ্চলে বা অনেক পূর্বের সময়ে পৃথিবীতে চাঁদও খুব উত্তপ্ত অবস্থায় ছিল, সেই সময়ে গ্যাসের বায়ুগুলির গড় গতিবেগ তার মুক্তিবেগের তুলনায় অনেক বেশি হওয়ার কারণে কি হচ্ছে, গ্যাসগুলি মহাশূন্যে বেরিয়ে গেছে, পৃথিবী মানে চাঁদের মধ্যে কিন্তু আর থাকতে পারেনি। সেই কারণে চাঁদে কিন্তু বায়ুমণ্ডল নেই। আজকে আমরা মুক্তি বেগ সম্পর্কিত সমস্ত ধারণা কমপ্লিট করলাম, সমস্ত ক্যালকুলেশনও কমপ্লিট করলাম। মুক্তি বেগ সম্পর্কিত কোনো অজানা তথ্য থাকলে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব